প্রতিটা সেকেন্ডে আপনার স্বপ্নগুলো সত্যি হচ্ছে অথবা ভেঙে যাচ্ছে। এই যে চার্টটা দেখছেন, এটা শুধু একটা লাইন বা গ্রাফ নয়, এটা আপনার আশা, আপনার ভয়, আপনার লোভ আর আপনার শৃঙ্খলার প্রতিচ্ছবি। ট্রেডিংয়ের 90% মানুষ কেন লস করে আপনি জানেন? কারণ তারা শুধু চার্ট দেখে কিন্তু তার পিছনের গল্পটা বোঝে না। তারা সেই ভুলগুলো বারবার করে অথচ ভুলগুলো কেন করতেছে সেটার কারণ জানে না, আর সেই কারণ না জানার কারণে তাদের স্বপ্নগুলো দিন দিন ভেঙে যাচ্ছে। আজ আমি আপনাদেরকে সেই 5টি ভুলের কথা বলবো যেগুলো আপনাকে 90% লস করা ট্রেডারদের দল থেকে বের করে এনে সেই সফল 10% ট্রেডারদের দলে নিয়ে যাবে। এই ভিডিওটার প্রতিটা সেকেন্ড আপনার জন্য মূল্যবান, তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য। সো প্রথমে আমি যে ভুলটা রাখবো সেটা হলো যে ওভার ট্রেডিং করা। ওকে, ট্রেডিংয়ের সবচেয়ে বড় ভুলই হচ্ছে কি ওভার ট্রেডিং করা। এই ওভার ট্রেডিংটা একটা নেশার মতো। অনেকে মনে করতে পারে যে আমি যত বেশি ট্রেড দিব তত বেশি প্রফিট হবে আর তত বেশি আমার লাভ হবে, কিন্তু আসলে সেটা হয় না, তার উল্টোটা হয়। আপনি ট্রেডের পর ট্রেড নিতে থাকেন কিন্তু দিন শেষে দেখা যায় আপনি প্রফিট করতেছেন না, আপনি দিন শেষে কি লসই করতেছেন। তো এটার মূল কারণটা কি? মূল কারণটা হয় যে যখন আমরা নেশায় পড়ে যাই, যখন আমরা টাকার নেশায় পড়ে যাই, আর টাকার নেশাটা কিন্তু ভাই অনেক খারাপ। আপনারা সবাই এটা জানেন যে টাকার নেশাটা অনেক খারাপ। যখন আমরা এই টাকার নেশায় পড়ে যাই তখন আমরা সঠিক অর্থাৎ রাইট সেট আপের, আমি এখানে লিখেই দিই, রাইট সেট আপের জন্য কি অপেক্ষা করতে পারি না। হ্যাঁ, আমরা তখন রং সেট আপ নিয়ে নিই, WRING রং, আমরা ভুল সেট আপ নিয়ে নিই, ভুল স্ট্র্যাটাজিতে ট্রেড নিয়ে নিই। ওকে, তখনই আমাদের ইমোশন লুজ হয়ে যায়, তখনই আমাদের কি টাকা আস্তে আস্তে করে লস হয়ে যায়। তো প্রথমে আমি রাখবো যে ওভার ট্রেডিং করা। যারা ওভার ট্রেডিং করতেছেন ভাই তারা সেটা বাদ দিয়ে দেন। কারণ ওভার ট্রেডিং আমরা কখন করি? আমরা তো ইচ্ছে করে করি না ভাই, আমরা প্রতিদিন নিয়ম করি যে ভাই আমরা আজকে মানি ম্যানেজমেন্ট অনুযায়ী চলবো, আজকে রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী চলবো, আজকে আমাদের ইমোশনটাকে ঠিক করব। কিন্তু আমরা আমাদের ইমোশন কখন লুজ করে ফেলি? তার একটাই প্রথম এবং প্রধান কারণ হলো যে ওভার ট্রেডিং করা। আমরা যখন লস করে ফেলি তখন আমাদের মনে হয় কি, মনে করেন যে আপনার প্রতিদিন স্টপ লস ছিল $10, আপনি কোনো কারণে $10 লস করে ফেলছেন। এখন আপনার মনে হতে পারে যে ভাই আমি আরেকটা ট্রেড নিব, একদম শিওর শট নিব, সেটা আমার প্রফিট আমি হবে ইনশাল্লাহ। সেটাই হবে যে আপনার ওভার ট্রেডিং করা। তখনই সেটা যদি লস হয়ে যায় তাহলে কি আপনার মানি ম্যানেজমেন্ট শেষ, রিস্ক ম্যানেজমেন্ট শেষ, সব কিছু শেষ। ওকে, তো ওভার ট্রেডিংটা হলো যে এমন, যখন আমরা নেশায় পড়ে যাই তখন আমরা সঠিক সেট আপের জন্য অপেক্ষা করতে পারি না। মার্কেটে যদি ভালো সুযোগ নাও থাকে তখনই আমরা কি ট্রেড নিতেই থাকি। আর আমরা ওভার ট্রেডিং মানে মনে করি যে যত বেশি আমরা ট্রেড নিব তত বেশি আমাদের প্রফিট হবে, কিন্তু বাস্তবতায় সেটা হয় না। তো প্রথম ভুলটা আমরা যে ভুলটা করি সেটা হলো যে ওভার ট্রেডিং। কোনোভাবেই যেদিন আমরা যে প্ল্যানটা রাখবো তার বেশি ওভার ট্রেডিং করা যাবে না। ওকে, সেকেন্ড নাম্বার হলো যে রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করা অথবা রিস্ক ম্যানেজমেন্টের অভাব। ট্রেডিংয়ের সবচেয়ে বড় দুর্বলতা, একটু আগে বলছিলাম ভুল আর এখন বলতেছি দুর্বলতা। ট্রেডিংয়ে যদি আপনি প্রফিট করতে চান তাহলে যদি প্রফিট না করতে পারেন তার একটা দুর্বলতা আছে, সেটা কি রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করা। কেন আমরা ফলো করতে পারি না, কোন কারণে আমাদের এটা হয় আপনারা শুনেন তাহলে। আমি টিকটকে বলছি যে ট্রেডিংয়ের সবচেয়ে বড় দুর্বলতা হলো যে রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করা। অনেকে আছে ভাই একের পর একটা ট্রেড নেয়, লস হতেই থাকে এবং তাদের ব্যালেন্সকে ঝুঁকির মুখে ফেলে দেয়। একটা ভুল হলেই পুরো অ্যাকাউন্ট খালি করে ফেলে। রিস্ক ম্যানেজমেন্ট হলো যে এমন, মানি ম্যানেজমেন্ট আমি এখানে লিখে দিই মানি ম্যানেজমেন্ট, ওকে, আর রিস্ক ম্যানেজমেন্ট সেটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। মানি ম্যানেজমেন্ট হলো যে আপনার অ্যাকাউন্টে যদি $100 থাকে, আপনার অ্যাকাউন্টে যদি $100 থাকে, সেই $100টাকে আপনি কীভাবে দিন শেষে, মাস শেষে, বছর শেষে অথবা সপ্তাহ শেষে কতটুকু গ্রো করতেছেন। ওকে, কতটুকু গ্রো করতেছেন। আর রিস্ক ম্যানেজমেন্ট হলো আপনি যেদিন ট্রেড করতেছেন, একটু বুঝছেন, মানি ম্যানেজমেন্ট হলো যে আপনার পুরো অ্যাকাউন্টটাকে কি ম্যানেজ করা, আর রিস্ক ম্যানেজমেন্ট হলো যে আপনি যেদিন ট্রেড করতেছেন কত ডলারে ট্রেড করবেন। আপনি তো আগে থেকে এটা পূর্ব প্রস্তুতি রাখেন, তাই না? যে আমার অ্যাকাউন্টে যদি $100 থাকে তাহলে আজকে আমি রিস্ক নিব $10, অথবা $10 আমার প্রফিট টার্গেট থাকবে, অথবা $10 আমার স্টপ লস, অথবা $10 প্রফিট
টার্গেট থাকবে। ওকে, তো দুইটার একটা যদি হিট হয়ে যায় তাহলে আমি আজকের মতো ট্রেডিং করব না। তো আমরা যদি $10 যদি প্রফিট টার্গেট অথবা স্টপ লস রাখি, এই $10 তো আমরা একটা ট্রেডেই কিন্তু কি আমরা লাগাই ফেলতেছি না, একটা ট্রেডেই $10 কিন্তু আপে অথবা ডাউনে লাগাই ফেলতেছি না। আমরা $10টাকে ভাগ করি, $10টাকে 3-4টা স্টেপে ভাগ করি, 3টা অথবা 4টে স্টেপে ভাগ করি। কেউ $1 করে ট্রেড নেবে, কেউ 5 করে ট্রেড নেবে। ওকে, এই $10টাকে গ্রো করার জন্য আমরা কতটুকু আর কিভাবে রিস্ক নিতেছি, $10টাকে কত স্টেপে ভাঙাইতেছি, সেটা হলো যে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট। ওকে, মানি ম্যানেজমেন্ট হলো যে পুরা ক্যাপিটালটাকে ম্যানেজ করা, আর রিস্ক ম্যানেজমেন্ট হলো যে আপনি যেদিন ট্রেড করতেছেন অথবা যেই সেশনে ট্রেড করতেছেন সেই সেশনটাকে ফলো করা। তো এই অনেকে পুরা যেদিন ট্রেড করে সেই দিনের রিস্ক ম্যানেজমেন্টটাকে ফলো করে না, অথবা যেই সেশনও ট্রেড করে সেই সেশনটা ভালো মতো ফলো করতে পারে না, তার কারণে রিস্ক ম্যানেজমেন্ট উড়ে যায়, আর দেন মানি ম্যানেজমেন্ট উড়ে যায়। দেন কি হয়, পুরা ব্যালেন্সটা যদি $100 থাকে অথবা 1000, 10,000, লক্ষ ডলার থাকে, সেটাও কি উড়ে যায়। আশা করতেছি যে আপনারা বুঝতে পারতেছেন। অ্যান্ড থার্ড নম্বর পয়েন্টটা হলো স্ট্র্যাটেজি বারবার পরিবর্তন করা। কেন স্ট্র্যাটেজি পরিবর্তন করা ভাই, আমি এটা 3 নম্বরে রাখছি। এটা আমি আমার নিজের অপিনিয়ন থেকে বলতেছি, একদম নিজের অপিনিয়ন থেকে। দেখেন, আমার একটা গল্প আছে। গল্পটা হলো যে এরকম, যখন আমি ট্রেডিংটা প্রথম শিখতেছি, ওকে, যখন আমি ট্রেডিং লার্ন করতেছি, আমি কালারটা এগুলো করে দিই তাহলে দেখতে ভালো লাগবে। যখন আমি ট্রেডিং লার্ন করতেছি তখন এই স্ট্র্যাটেজি যদি আমি ভালো বারবার যদি পরিবর্তন না করতাম তাহলে হয়তো আমি আজকে আর একটু উপরে থাকতাম। আমি এক একজনের কাছ থেকে দেখি যে এসএমসি কনসেপ্ট অনেক ভালো, এক একজনের কাছ থেকে শুনি যে আইসিটি কনসেপ্ট অনেক ভালো, এক একজনের কাছ থেকে শুনি যে প্রাইস অ্যাকশন অনেক ভালো। আবার এক একজনের কাছ থেকে শুনি যে সাপোর্ট রেসিস্ট্যান্স কি ফেক। আবার এক একজনের কাছে শুনি যে মার্কেটের ভলিউম, হ্যাঁ আমি অনেক কিছু শুনছি, ভলিউম রাইট, অনেকে বলে যে ফেক, অনেকে অনেক মন্তব্য করে। ভাই, আপনি যখন ইউটিউবের মধ্যে ভিডিও দেখবেন অথবা দেখেন, অনেকজনের ভিডিও সামনে আসে। যখন আমি ইউটিউবের মধ্যে সার্চ করি যে ট্রেডিং কীভাবে শিখবো অথবা ট্রেডিং স্ট্র্যাটেজি, এমন কিছু যেটা লেখে আমরা ট্রেডিং রিলেটেড যত ভিডিও দেখি, একজনের ভিডিও কিন্তু ইউটিউবে আসে না, অনেকজনের ভিডিও আসে। তাদের বোঝানোর স্টাইল, তাদের নলেজ সম্পূর্ণ আলাদা আলাদা। ওকে, মার্কেট কিন্তু একটাই ভাই, এই দুনিয়াতে মার্কেট একটাই, মার্কেটের প্রাইস একটাই। মনে করেন যে আপনি একটা অ্যাপেলের মার্কেটে ট্রেড করবেন, স্টক মার্কেটে, অথবা আপনি ফরেক্সের একটা ইউরো ইউএসডি মার্কেটে ট্রেড করবেন। ওকে, তো মার্কেটটা একটা। যদি আপনি 10জন ট্রেডারকে এখানে বসায় দেন, যদি বলেন যে তুমি ট্রেড করো, কেউ দেখবেন উপরের জন্য ট্রেড করতেছে, কেউ ডাউনের জন্য ট্রেড করতেছে। 10জন থেকে কয়েকজন বলবে যে না মার্কেট এখন উপরে যাবে, আর 10জন থেকে কয়েকজন বলবে যে মার্কেট এখন নিচে যাবে। কেন বলবে? মার্কেট তো সেম, কিন্তু তাদের সাইকোলজি সম্পূর্ণ আলাদা, তাদের নলেজ সম্পূর্ণ আলাদা, তাদের সব কিছু সেট আপ বলেন, যা যত কিছু বলেন, স্ট্র্যাটেজি বলেন, সব কিছু আলাদা। তো আমি যে ভুলটা করেছিলাম সেটা হলো যে স্ট্র্যাটেজি বারবার পরিবর্তন করছিলাম। যখন আমি শুধু সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স শিখতেছি ভালো কথা, যখন দেখতেছি যে কয়েকদিন পর ট্রেড নিতেছি, এটা কাজ করতেছে না, কয়েকদিন পর আমি আবার একজন ইউটিউবের কাছ থেকে শুনলাম অথবা কার থেকে শুনলাম সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেটে কাজ করে না, অথবা সাপোর্ট রেজিস্ট্যান্স এমন না। তখন আমি কী করলাম, সাপোর্ট রেজিস্ট্যান্সের যেই নলেজ 100% থেকে 100% নলেজ মনে করেন যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে আছে, এখান থেকে আমি 10% নলেজ মাথার মধ্যে ঢুকাইছিলাম। তো যেহেতু 10% নলেজ দিয়ে আমি মার্কেট প্র্যাকটিস করছিলাম, কাজ করতেছিল, তখন কি আমি বাদ দিয়ে দিছি, তখন আমি আবার নতুন একটা স্ট্র্যাটেজির পিছনে ছুটছি। তখন মনে করেন যে আমি এসএমসির স্ট্র্যাটেজির পিছনে ছুটছি, স্মার্ট মানি কনসেপ্টের। আমি আমার কথা বলতেছি, এরকমটা হয়েছে সেরকমটা না, কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিছি। স্মার্ট মানি কনসেপ্ট কয়েকদিন পর শেখার পরে মার্কেটে যখন প্র্যাকটিস করতেছি তখন দেখতেছি ভালো কাজ করতেছে না। দেন আমি আবার আরেকজনের ভিডিও দেখলাম অথবা আরেকটা কনসেপ্ট পাইলাম, আরেকটা স্ট্র্যাটেজি পাইলাম, সেটার মধ্যে দেখলাম কি যে এই কনসেপ্টটা ভালো, এই স্ট্র্যাটেজিটা ভালো, আগের স্ট্র্যাটেজি ভালো না। তখন আমি কি আবার অন্য একটা কনসেপ্টে চলে গেলাম। তো এরকম করতে 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 দিন শেষে দেখা গেল কি ওই প্রত্যেকটা কনসেপ্ট, কোনো কনসেপ্টকে আমি 100% ফুলফিল করতে পারিনি, অর্থাৎ পুরোটাই কি আমি নিতে পারিনি,
কোনো একটা নলেজ আমি পুরোপুরি নিতে পারিনি। আমি এখান থেকে নিছি অল্প কিছু, 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 ওই অল্প কিছু 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 নিয়ে আমি একটা কি একটা বড় একটা নলেজ তৈরি করছি। কিন্তু এই নলেজের মধ্যে কোনো কিছু 100% না। আমি যখন মার্কেটের মধ্যে যাইতাম তখন দেখতাম যে এখানে এসএমসি হইছে, এখানে আইসিটি কনসেপ্ট কাজ করতেছে, এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাজ করতেছে, আবার এই জায়গাতে এসএমসি কাজ করতেছে না, এই জায়গাতে আবার কি ট্রেন লাইন কাজ করতেছে না, কিন্তু এখানে আবার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাজ করতেছে, এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাজ করতেছে না। তখন আমার মাথা আউলায় গেছে ভাই, তখন আমার মাথা আউলায় গেছে। তাই একটা কথা বলবো, আপনি যেটাই শিখেন, হোক সেটা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স, হোক সেটা এসএমসি কনসেপ্ট, হোক সেটা আইসিটি কনসেপ্ট, হোক সেটা প্রাইজ অ্যাকশন কনসেপ্ট, যেটাই হোক, যেই নলেজে হোক, আপনারা একটাই শিখেন, বারবার স্ট্র্যাটেজি পরিবর্তন করবেন না। ট্রেডিং অনেকে বলে যে ইজি ভাই, অনেকে বলে যে ইজি, কিন্তু আমি মনে করি যে ট্রেডিং কোনো প্রকার ইজি না। ট্রেডিং অনেক হার্ড একটা ভাই নলেজ। আর আপনি যদি এই হার্ড নলেজটাকে আরও হার্ড করে ফেলেন, তাহলে ভাই আপনার মতো কি বলবো যে ভাই আপনার মতো অবাক আর কেউ নাই। ওকে, ট্রেডিংটাকে যত পারবেন ইজি করে বোঝার চেষ্টা করবেন। একটা কনসেপ্টে পড়ে থাকেন, হোক সেটা 5 বছর লাগুক, হোক সেটা 10 বছর লাগুক, কিন্তু যে কোনো একটা কনসেপ্টে পড়ে থাকেন। মার্কেট আমরা যত কিছু দেখি সব কিছু কিন্তু রিয়েল ভাই, যত নলেজে দেখি সব কিছু রিয়েল। হয়তোবা কোনোটা একটু বেশি কাজ করে, হয়তোবা কোনোটা কম কাজ করে, কিন্তু যদি আপনি একটা স্ট্র্যাটেজি নিয়ে মাস্টারি করতে পারেন ভাই, আর মাস্টারি মানে কি বুঝেন? মাস্টারি মানে যার কোনো না নাই। মাস্টারি মানে আপনি দেখা মাত্রই বুঝতে পারবেন যে মার্কেট এখন কোন দিকে যাবে, আপে নাকি ডাউনে। মনে কোনো খুঁতখুঁতানি থাকবে না যে মার্কেট এখন উপরে যাইতে পারে নাকি নিচে আসতে পারে। সেটাকে মাস্টারি বলে না, মাস্টারি করতে হবে যে কোনো একটা পয়েন্টে। অথবা মাস্টারি কি আপনি ইউটিউবের মধ্যে দেখতে পারেন, যে কোনো একটা স্ট্র্যাটেজি মাস্টারি করেন, যে কোনো একটা স্ট্র্যাটেজি, হোক সেটা ছোট হোক সেটা বড়, তাহলে আপনি ট্রেডিং থেকে খুব তাড়াতাড়ি ভালো কিছু করতে পারবেন। আর বারবার স্ট্র্যাটেজি পরিবর্তন করা যাবে না, বারবার আপনার নলেজটাকে পরিবর্তন করা যাবে না, বারবার এক একজন ইউটিউবার ধরা যাবে না, বারবার এক একজন মেন্টর ধরা যাবে না, বারবার এক একজন টিচার ধরা যাবে না। আপনি আমার কাছ থেকে শিখলেন আজকে একটা কনসেপ্ট, অথবা একভাবে শিখলেন। আমার কনসেপ্ট শেখার পর আপনি আরেকটা মেন্টরের কাছে গেছেন, সে শিখালো অন্যরকমভাবে। দেন আপনি আরেকটা মেন্টরের কাছে গেছেন, সে শিখালো অন্যরকমভাবে। যখন তিনজনের নলেজ আলাদা আলাদা হয়ে যাবে, তখন কি আপনার মাথা কোনো কাজই করবে না। তখনই দেখা যায় যে অনেক স্টুডেন্ট অথবা অনেক ট্রেডার ট্রেডিংটাকে ছেড়ে দেয়, ট্রেডিংটাকে কঠিন মনে করে। ট্রেডিংটা এমনি কঠিন, যখন আমরা আলাদা 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 করে জায়গা থেকে ভাগ বসাই, তখন কি ট্রেডিংটা আরও কঠিন হয়ে যায়। ওকে, দেন 4 নম্বর হলো যে ট্রেডিংয়ের সাইকোলজি কন্ট্রোল না করা, অথবা ট্রেডিং সাইকোলজি কন্ট্রোল না করা। সেটা কি এখন আমি আপনাদেরকে বলি। আচ্ছা, আপনারা কি জানেন যে আমরা কেন ট্রেডিং থেকে বেশিরভাগ ট্রেডার অথবা 90% ট্রেডার প্রফিটেবল হইতে পারি না? সেটা কি আপনারা জানেন? আপনারা সেটা জানেন না। ট্রেডিং হলো যে মার্কেটকে কন্ট্রোল করা না ভাই। ট্রেডিং মার্কেট থেকে আমরা প্রফিট বাইর করতেছি না। ট্রেডিং আমাদের অল টাইম মনে রাখতে হবে যে আমরা নিজেদের থেকে নিজেরাই প্রফিট করতেছি। আমরা নিজেকে যখন কন্ট্রোল করতে পারবো, নিজের মনটাকে যখন কন্ট্রোল করতে পারবো, তখন আমরা মার্কেট থেকে প্রফিট বাইর করতে পারবো। বাস্তব অর্থে যারা ট্রেডিং করে অথবা যারা ট্রেড করে প্রফিটেবল, তারা মার্কেট থেকে প্রফিট বাইর করে না ভাই। তারা কি করছে জানেন? তারা নিজে থেকে প্রফিট বাইর করতেছে। নিজের সাথে লড়াই করতে হয়। ট্রেডিংয়ের সাইকোলজিটাই এমন যে মার্কেটের সাথে কোনো প্রকার যুদ্ধ হয় না, এখানে যুদ্ধ হয় নিজের ইমোশনের প্রতি, নিজের প্রতি। আমরা যখন যুদ্ধ করি, অপোনেন্ট কিন্তু একটা শত্রু থাকে। আমরা মনে করতে পারি যে আমরা মার্কেটের সাথে যুদ্ধ করে মার্কেটের প্রফিটটাকে আমরা নিজের পকেটে নিয়ে আসতেছি, কিন্তু না। এখানে আমরা যখন ট্রেড করতে বসি, তখন অপোনেন্ট শত্রুকে জানেন? আমরা নিজেই হলাম যে আমাদের শত্রু। মার্কেট আমাদের কোনো প্রকার শত্রু না। এটা হলো যে আপনার মনের খেলা ভাই। ট্রেডিংটা হলো যে আপনার মনের খেলা। আপনার রাগ, আপনার লোভ, আপনার ভয়, এই আবেগগুলো যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি আর ট্রেডিং থেকে কখনোই লস করবেন না। আমি কি বলছি? আপনার রাগ, আপনার লোভ আর আপনার ভয়, এই 3টা জিনিস যদি আপনি কন্ট্রোল করতে পারেন, দেন আরেকটা আছে, আরেকটা সাইকোলজির মধ্যে পড়ে, সেটা হলো যে আপনার ইমোশন। ওকে, ইমোশনের মধ্যে কিন্তু ভয়, লোভ, রাগ এগুলো পড়ে। যদি এগুলো আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন। আর আপনি বারবার ব্যর্থ হবেন না, লস করবেন না।
ওকে, এখন আমি আপনাদেরকে বলবো যে রাগ আমাদের কিভাবে ট্রেডিংয়ে কাজ করে, লোভটা আমাদের ট্রেডিংয়ে কিভাবে কাজ করে, আর ভয় আমাদের ট্রেডিংয়ের মধ্যে কিভাবে কাজ করে অথবা কতটুকু ইম্প্যাক্ট ফেলে। রাগটা প্রথমে আমাদের কিভাবে আসে দেখেন, প্রথমেতে আমরা প্রতিদিন সেট করি যে আমরা আমাদের মানি ম্যানেজমেন্ট ঠিক রাখবো, আমরা আমাদের স্টপ লস ঠিক রাখবো। ডেইলি অনেকে এটাও ঠিক করে রাখে যে 3টা ট্রেডের বেশি লস গেলে ওই দিনের জন্য আর ট্রেড করবে না, অথবা 2টার বেশি অথবা পরপর 3টা 4টা, অনেকে অনেক শীট তৈরি করে, অনেক স্ট্র্যাটেজি তৈরি করে, অথবা অনেক কিছু তৈরি করে যে আজকে এমন এমন কিছু হয়ে গেলে, আজকে আমার সাথে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমি আজকের মতো ট্রেড করবো না, অথবা আজকে আমি $20 প্রফিট করলে অথবা $100 প্রফিট করলে আজকে আমি আর ট্রেডিংয়েই থাকবো না। কিন্তু আমাদের রাগটা কখন আসে জানেন, যখন আমরা পরপর 2টা ট্রেড অথবা একটা ট্রেড লস করে ফেলি। আমরা প্রিভিয়াস যদি 10টা ট্রেড যদি প্রফিট করি তাহলে আমাদের কি রাগ হয় না? আর আমরা যদি প্রিভিয়াস 10টা ট্রেড থেকে প্রফিট করার পরে যদি একটা ট্রেড, মিনিমাম একটা ট্রেড যদি লস করে ফেলি, তখনই কি আমাদের রাগ চলে আসে। আর রাগ থেকে আমাদের কি হয়, লোভ চলে আসে। কেন লোভ চলে আসে দেখেন, আমি সিম্পল করে আপনাদেরকে বুঝাই। রাগ থেকে লোভ কেন আসে, তারপর ভয় আসে। কেন ভয় আসে এখনও বলতেছি। মনে করেন যে আপনার কাছে $100 ছিল, হ্যাঁ, $100 ছিল, আপনি এটাকে ট্রেড করে 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 $110 নিয়ে আসছেন। $100টাকে $110 কনভার্ট করে ফেলছেন, অর্থাৎ আপনার প্রফিট কত হয়েছে, $10। এই $10 কি আপনার ছিল? এই $10 আপনার ছিল না। এই $10 আপনি কই থেকে নিয়ে আসছেন? মার্কেট থেকে নিয়ে আসছেন। আপনার মূল ব্যালেন্স ছিল $100, আপনি $10 প্রফিট করে আপনার অ্যাকাউন্টে এখন হয়েছে $110। ওকে, আপনার অ্যাকাউন্টে এখন হচ্ছে $110, তার মানে $10 কই থেকে আপনি ছিনিয়ে আনছেন? মার্কেট থেকে যুদ্ধ করে মার্কেট থেকে ছিনিয়ে নিয়ে আসছেন। ওকে, ছিনিয়ে নিয়ে আসছেন। তো এই $10 থেকে যদি পরবর্তী ট্রেড আপনার $2 লস হয়ে যায়, তাহলে আপনার অ্যাকাউন্টে এখন আছে কত? $108। অথবা আপনি যে $10 প্রফিট করছিলেন সেখান থেকে লস হয়েছে কত? $2। তখন আমাদের রাগ চলে আসে। কীভাবে রাগ চলে আসে? কী রে ভাই, আমার অ্যাকাউন্টে $110 ছিল, এখান থেকে $2 লস হয়ে গেছে, মার্কেট আমার থেকে $2 নিয়ে গেছে। কিন্তু বাস্তব অর্থে ওই $2 আমাদের ছিলই না, ওই $2 ছিল কার? মার্কেটের। ওকে, আমি এখানে লিখেই দিই, এই $2 ছিল মার্কেটের। তো মার্কেটে $2 মার্কেট নিয়ে গেছে, অথবা আমাদের কোনো একটা কারণে লস হয়ে গেছে। এখানে রাগ দেখার তো কিছু নেই। অনেকে আমরা এই ভুলটা করি যে আমাদের অ্যাকাউন্ট থেকে যদি কোনো মাইনাসে চলে যায়, আমরা এই মাইনাসটাকে সহ্য করতে পারি না ভাই, তখন আমাদের রাগ চলে আসে। কী হলো ভাই, আমাদের $2 লস হয়ে গেল, এই $10 আমার ছিল, আমার অ্যাকাউন্টে $110 ছিল, আমি $110 মালিক, এখান থেকে $2 লস হয়ে গেছে, আমি সেটা সহ্য করতে পারি না, আমার এই $2 লাগবেই, আমার প্রফিট লাগবে না, এখন আমার ওই $2টাই লাগবে, আমার অ্যাকাউন্টে আমি আবার 110 দেখতে চাই। তো সেটা করে আমরা কী করি? রিভার্স ট্রেডিং করি, মার্কেটের প্রতি রাগ করি, না ভাই আমার এই $2 লাগবেই, আমার অ্যাকাউন্টে $110 হইতেই হবে, কারণ আমার অ্যাকাউন্টে $110 ছিল, মার্কেট কেমনে নিল? মার্কেট নিতে পারে না আমার থেকে। কেন ভাই, আপনি মার্কেট থেকে আনতে পারেন, মার্কেটকে আপনি দিতে পারবেন না? এটা কোনো কথা? তো এই $2 প্রফিট করার জন্য তখন প্রথমে সে বসছিল যে তার $10 স্টপ লস ছিল, মনে করেন। ওকে, $10 স্টপ লস ছিল পুরো অ্যাকাউন্টের, $100 অ্যাকাউন্টে $10 স্টপ লস ছিল। তখন যার $2 লস হয়ে যায়, তখন তার কোনো $10 স্টপ লস থাকে না। বেশিরভাগ সময় এমন হয় ভাই, আমার সময় এমন হয়েছে। তখন আমার $10 স্টপ লস থাকে না, তখন আমার এই $2 প্রফিট করার জন্য আমি পুরা $108 যে ছিল আমার অ্যাকাউন্টে, $108টাকে রিস্কে ফালাই দিই। বুঝছেন? এই $2 প্রফিট করার জন্য আমরা $108 রিস্কে ফালাই দিই। তো $2 প্রফিট করার জন্য আমি যা করতাম, অথবা বেশিরভাগ ট্রেডার এমন করে, এই $2 প্রফিট করার জন্য পরবর্তীতে $4 ট্রেড নিয়ে নেয়, অথবা $5 ট্রেড নিয়ে নেয়। কারণ একটা ট্রেড প্রফিট করলে কি, সে আবার 110-এ চলে আসতেছে। তো সেটা যদি লস হয়ে যায়, তার আরও লস হইতেছে কত? আরও লস হয়ে গেছে। তখন তো তার মাথা ঠিক থাকে না, তখন পুরা হোল অ্যামাউন্ট কি ফিক্সের মুখে ফেলে দেয়। তখনই কি সে একটা বাঁশ খেয়ে যায়, অথবা সে শূন্য পথের ফকির হয়ে যায়। তখন আমরা এই রাগ করি বিধায় আমাদের মধ্যে লোভ আসে। কেন লোভ আসে?
যে লোভটা ছিল এমন যে কী রে ভাই, আমার অ্যাকাউন্টে ছিল $110, $108 তো থাকতে পারে না, মার্কেট আমার থেকে $2 নিয়ে গেছে, কেন নিয়ে যাবে? আমরা লোভ করি, আমাদের ওই অ্যাকাউন্টে $110 থাকতে হবে, তখন আমরা লোভ করি। আর আমরা ভয়টা কখন করি জানেন? যখন আমাদের ওই $2 প্রফিট করতে গিয়ে আমরা $4 রিস্ক নেই। এই $4 যখন লস হয়ে যায়, পরপর 2টা ট্রেড লস হয়ে যায়, তখন আমাদের আরও রিস্ক নিতে মনে হয়, আর তখন আমরা রিস্ক নিয়েও ফেলি, কারণ আমরা $2 রিকভার করার জন্য কি $6 লস করে ফেললাম, অথবা $4 আরও লস করে ফেললাম, তখন আমরা এমটিজি নেই যে $10। আর $10 যদি পরপর 3টা ট্রেড লস হয়ে যায়, তখন কি আমাদের মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন, ডিসিপ্লিন সব কি চাঁদে উঠে যায়, সব চাঙ্গে ভাই। তখন আমাদের যখন পরপর 3-4টা ট্রেড লস হয়ে যায়, তখন আমরা ভয়ের মধ্যে পড়ে যাই, ভাই আমার অ্যাকাউন্টে $100 ছিল, বুঝছেন, আমার অ্যাকাউন্টে $100 ছিল, এখান থেকে আমি কোনো মতো 110 করলাম, এখন আবার দেখতেছি যে পরপর 2, এখানে লস হয়েছে 4, আর এখানে লস হয়েছে 10, অর্থাৎ $16। যদি লস হয়ে যায় তাহলে আমাদের এখান থেকে এখন অ্যাকাউন্টে আছে কত, আমরা যদি 100 থেকে 110 করি, 110 থেকে যদি $16 লস হয়ে যায়, তাহলে আমাদের অ্যাকাউন্টে এখন আছে 96। তখন আমরা কি ভয়ের মধ্যে পড়ে যাই, যেখানে আমার প্রফিট ছিল, প্লাস ছিল $10, $100 প্লাস ছিল $10, সেখানে আমার এখানে লিডার বোর্ডে দেখাইতেছে -$4। এই $4টাকে তখন আমরা রিকভার করতে চাই, তখন আমার যে ওই যে $2 লস হয়ে গেছে, সেটা আমাদের কি আর রিকভার করার ইচ্ছা থাকে না, তখন আমাদের সেই $4 ভাই অনেক হয়েছে ভাই, আমার আর প্রফিট করার দরকার নেই, আমি কোনো মতে ওই $4টাকে আবার কোনো মতে লসটাকে পুষিয়ে আবার $100 নিয়ে আসি, তাহলে আজকের মতো অফ করে দেবো। অনেকে তখন আবার এই $4টাকে রিকভার করতে যায়, তখনই কি আবার আরেকটা বাস খেয়ে যায়। এভাবেই সে কি আস্তে আস্তে অ্যাকাউন্টটাকে হারিয়ে ফেলে। আর যতই তখন যদি $1 লস হয় $100 থেকে, পুরা $100 থেকে যদি $1 লস হয়, $100 থেকে যদি -$1 লস হয়, তখন তার ভয় আত্মা কাঁপতে থাকে, কারণ এই $1 যে লস হইতেছে তার কি প্রফিটের অ্যামাউন্ট থেকে হইতেছে না, তার এখন তার নিজের অ্যামাউন্ট থেকে হইতেছে। $100 থেকে $1 গেলে তার নিজের অ্যামাউন্ট থেকে হইতেছে, তার পকেট থেকে হইতেছে, তখন সে আরও ভয়ে পড়ে ভুল ডিসিশন নেয়, আর কি লস হয়ে যায়। তো এতটুকু আমরা বুঝলাম যে ওভার ট্রেডিং করা যাবে না। সেকেন্ড নাম্বার হলো যে, কোনটা জানি ছিল ভাই একটু বলি, সেকেন্ড নাম্বারে ছিল যে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে। থার্ড নাম্বার হলো যে স্ট্র্যাটেজি বারবার পরিবর্তন করানো যাবে না। আর 4 নাম্বার হলো যে ট্রেডিং সাইকোলজি কন্ট্রোল করতে হবে, আর অথবা কন্ট্রোল না করলে আমরা কি ট্রেডিংয়ে লস করে ফেলবো। ট্রেডিং সাইকোলজির মধ্যে পড়ে 1 নাম্বার হলো যে কি রাগ, 2 নম্বরে কি লোভ, আর 3 নাম্বার হলো কি ভয়। রাগ থেকে লোভ হয়, আর লোভে পড়লে যখন আমরা লস করে ফেলি, তখন আমাদের মধ্যে ভয় চলে আসে, তখন আমরা উল্টাপাল্টা ট্রেড নেই, উল্টাপাল্টা ডিসিশন নেই, উল্টাপাল্টা সব কিছু করে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে উড়িয়ে ফেলি। তার মানে ট্রেডিং সাইকোলজি কন্ট্রোল করতে হবে, আর কন্ট্রোল করতে না পারলে কি আপনাদের অ্যাকাউন্ট 0,0,0,0,0 হয়ে যাবে। ওকে, দেন 5 নাম্বার হলো যে প্রপার অ্যানালাইসিস ছাড়া ট্রেড করা। এই কথাটা কেন বলতেছি প্রপার অ্যানালাইসিস ছাড়া ট্রেড করা? দেখেন, অনেকে আছে যে ওই যে একটু আগে বললাম যে স্ট্র্যাটেজি বারবার পরিবর্তন করা, স্ট্র্যাটেজি পরিবর্তন করা। আমি একটা চলন্ত মার্কেটে, মনে করেন যে এটা একটা মার্কেট, হ্যাঁ এটা একটা মার্কেট, এই মার্কেটের মধ্যে দেখতেছি মার্কেটের সাপোর্ট রেসিস্ট্যান্স খুব ভালো মতো অনেক কাজ করতেছে ভাই, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স ভালো মতো কাজ করতেছে। মার্কেট উপরে গেল, আমার মধ্যে শুধু সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্সের নলেজই আছে। দেন এখান থেকে আমি দেখলাম যে মার্কেট এখন নিচে আসবে, কিন্তু অন্য আরেকটা নলেজ আমাকে বলতেছে না, মার্কেট এখান থেকে উপরে যাবে। ওকে, এখন আরেকটা নলেজ বলতেছে না ভাই, এখান থেকে মার্কেট এখন সাইডওয়েজ হয়ে যাবে। তখন কি আমাদের 3টা নলেজ 3 দিকে কাজ করতেছে, কিন্তু মার্কেট একটা, আর নলেজ যখন আমাদের কাজ করতেছে 3 দিকে, তখন আমরা প্যানিকড হয়ে যাই, কোন দিকে ট্রেড নিব তখন আমরা বুঝতে পারি না। তখন মনে হয় কি যেটাই আমাদের সামনে পাইতেছি আমাদের ট্রেড নিতে হবে, আমাদের সময় চলে যেতেছে, তখন আমরা প্রপার অ্যানালাইসিস ছাড়া যে কোনো একটা একদিকে ট্রেড করে ফেলি। ওকে, অনেকে আছে যে ভাই কোনো প্রকার অ্যানালাইসিস করে না, কোনো প্রকার অ্যানালাইসিস ছাড়াই ট্রেডিংয়ে ঝাঁপিয়ে পড়ে, আর দিন শেষে দেখা যায় কি তার লস হয়ে যেতেছে। আর একটা কারণ হলো যে অনেকে আছে যে মেইন কারণ প্রপার অ্যানালাইসিস ছাড়া ট্রেড না করার মেইন কারণ হলো যে সিগন্যাল ফলো করা। হ্যাঁ, সিগন্যাল
ফলো করা। এটা কেমন সিগন্যাল ফলো করা? অর্থাৎ আমি আপনাকে সিগন্যাল দিব আপে অথবা ডাউনে, আপনি আমার সিগন্যাল অনুযায়ী অথবা আমার ডিরেকশন অনুযায়ী আপনি ট্রেড করতেছেন, আন্তাজে ট্রেড করতেছেন ভাই। আপনি জানেন আসলে কি জানেন মার্কেট এখন ডাউনে যাবে, আমি বলছি বিদায় মার্কেট এখন ডাউনে যাবে ডাউন, অথবা আমি বলছি বিদায় মার্কেট আপে যাবে আপে, সেরকমটা কিন্তু না। যারা সিগন্যালে ট্রেড নেয় তারা কিন্তু অ্যানালাইসিস করে না, অন্যের উপর ভরসা রাখে, অন্যের উপর বিশ্বাস রাখে, তখনই ট্রেড হয়ে যায়, লস হয়ে যায়। আর আপনি অন্যের ভরসায় কেন ট্রেড করবেন? নিজের ভরসায় ট্রেড করেন, অ্যানালাইসিস করে ট্রেড করেন। আর অ্যানালাইসিস ছাড়া ট্রেড যদি আপনি নাই করতে পারেন, তাহলে আপনি কীভাবে নিজেকে একজন ট্রেডার মনে করতেছেন? যারা সিগন্যাল দেখে ট্রেড করে তাদের সাময়িক কিছু লাভ হতে পারে, কিন্তু দীর্ঘ মেয়াদে দীর্ঘ সময় পর আপনি দেখবেন যে আপনার লসই হইতেছে। ওকে, কারণ আমরা লাভ করতে চাই, আমরা যে কোনো মাধ্যমে হোক, আমার মাধ্যমে হোক, সিগন্যালের মাধ্যমে হোক, অথবা কোনো একটা সহজ মাধ্যমে আমরা লাভ করতে চাই, কিন্তু ট্রেডিং অত সহজ খেলা না। কেন খেলা বলতেছি আপনারা জানেন যে আমি কেন খেলা বলি ট্রেডিংটাকে? আসলে ট্রেডিং একটা খেলা, কারণ ট্রেড আমরা করতেছি না, ট্রেড করতেছে অন্য আরেকজন, আর আমরা মার্কেটটাকে প্রেডিক্ট করতেছি, তো আমরা মার্কেটের সাথে খেলতেছি। ওকে, তো অন্যের উপর ভরসা করা বাদ দেন, অন্যের সিগন্যালের উপর ভরসা করা বাদ দেন, নিজে নিজে প্রপার অ্যানালাইসিস করে ট্রেড করেন, তাহলে দেখবেন আপনি সব কিছু করতে পারতেছেন। ওকে, আর আপনি প্রপার অ্যানালাইসিস ছাড়া ট্রেডিং থেকে কোনোদিন প্রফিটেবলও হইতে পারবেন না। তাই আমি আপনাদেরকে একটা কথা বলবো যে নিজে চার্ট পড়া শিখুন, আপনার নিজের অ্যানালাইসিসের উপর ভরসা রাখুন, আর এটাই হলো যে সফল ট্রেডারদের অভ্যাস। অন্যের কারো পা চাইটা নিজে বেশি লাভের আশা করবেন না, নিজে যতটুকু পারেন সেটাই করেন, অ্যানালাইসিস করে ট্রেড করেন, হোক সেটা লস হোক সেটা প্রফিট, নিজে অ্যানালাইসিস করে ট্রেড করেন, দেখবেন যে আপনি নিজে একজন প্রফিটেবল ট্রেডার হয়ে গেছেন, অন্যের ভরসায় থাকতে হবে না। ওকে, সো এটাই ছিল যে আমাদের 5টা ট্রেডিং ভুল যেটা আমার সামনে পড়ছে, অথবা আমি যেটার মুখোমুখি হয়েছি, যেই ভুলগুলোর কারণে আমি অনেকটুকু পিছিয়ে ছিলাম ট্রেডিং থেকে, সেই 5টা ভুলই আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর আপনি যদি এই ভুলগুলো এড়িয়ে চলতে পারেন তাহলে আপনার লস অনেকটুকু কমে যাবে, আর আপনার প্রফিটের সম্ভাবনাও কিন্তু বেড়ে যাবে। ওকে, তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে ক্লোজিং করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, ভিডিওটাতে কমেন্ট করে বলবেন যে ভাই আমি যে কথাগুলো বলছি এগুলো কি আসলে রিয়েল নাকি ফেক। ওকে, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।